যে আচ্ছা এখন থেকে একমাত্র আমেরিকার ডলারের বিপরীতেই সোনা থাকবে, আর বাকি সকল টাকার বিপরীতে আমেরিকান ডলার থাকবে। তাহলে আমরা যদি কেউ আমার কাছে টাকা এসে সোনা চায়, আমি তো সোনা দিতে পারবো না, আমি ডলার ধরাই দিব, সে আমেরিকায় গিয়ে ওইটার বিপরীতে সোনা নিয়ে আসবে, কারণ আমাদের এত সোনা নাই, একমাত্র আমেরিকার আছে। তখন কি বললো, সারা দুনিয়া বললো আমেরিকার ডলার হচ্ছে রিজার্ভ কারেন্সি। এবং তখন কি হলো, এইভাবে আমেরিকা আন্তর্জাতিক মুদ্রা হয়ে গেল। তখন থেকে আমরা কি লেনদেন করি ডলারে, এবং ওই টাকার বিপরীতে বা অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে একটা ডলার সঞ্চিত থাকতো, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক ডলার সঞ্চয় করে রাখতো। এখনো কিন্তু ওইটা আছে, কিন্তু অন্যভাবে। যাই হোক, একটু আপনি যেটা বলেছেন, তো তখন দেখা গেল কি যে আমেরিকার যে ডলার, সেটা যেন তারা বেশি না ছাপায়, সেটার জন্য তারা একটা রেশিও নির্ধারণ করে দিল। কেমন, যে আমার $100 35 আউন্স এরকম। তো কিন্তু আমেরিকা আবারও তার কথা রাখেনি, সে ইচ্ছা মতন ডলার ছাপানো শুরু করে, এবং বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রচুর ডলার ছাপায় ব্যয় করে। এতে দেখা যায় কি যে এই অবমূল্যায়ন হয়, যে ডলারের দাম পড়া শুরু করে। তো তখন ফ্রান্স বললো কি যে না, আমার সোনা ফেরত দাও, আমি আর ডলার রাখতেছি না, কথা যে শর্ত ছিল শর্ত অনুযায়ী সোনা ফেরত দাও। তো তখন 1971 আমেরিকা এসে বললো না থাক, সোনা ফেরত দেওয়ার দরকার নাই, ডলার এখন শুধুই ডলার, সোনা আমার, ডলার তোমার, আমরা কেউ কিছু দিচ্ছি না, শেষ। এটা কি বাটপাড়ি হলো না? হ্যাঁ, এবং এটা টিভিতে এসে বলছে 1971 নিক্সন, right? হ্যাঁ হ্যাঁ 15 আগস্ট, যে প্রেসিডেন্ট নিক্সন, এটাকে নিক্সন শক বলে। তো একটা জিনিস খেয়াল করেন, ততদিনে পৃথিবীর সব মুদ্রার বিপরীতে ডলার এবং ডলারের বিপরীতে সোনা। তো আমেরিকা যখন বললো যে আমার ডলারের বিপরীতে সোনা নাই, পৃথিবীর সব মুদ্রা তখন থেকে ফিয়াট কারেন্সি বা শুধু কাগজ হয়ে গেল। এবং বর্তমানে সেটা হচ্ছে ঋণ, এবং বর্তমানে সেই কাগজটা আমরা ঋণ আকারে বাজারে ছাড়ি, এবং প্রতিটা ঋণের বিপরীতে আমরা জানি কি আছে, সুদ। এটা একটা ঋণ, এবং এটা যতক্ষণ আপনার পকেটে থাকবে ততক্ষণ এটার বিপরীতে সুদ উঠতেই থাকবে। যেই দিন আপনি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে বলবেন ভাই ঋণ নাও, পারলে আরো 20-30 টাকা নিয়ে একসাথে বলবেন যে ভাই এটা সুদ একসাথে ফেরত নাও, সেই দিন বন্ধ হবে। তার আগ পর্যন্ত আমাদের যতজনের পকেটে যত টাকা আছে প্রত্যেকটার এগেনস্টে সুদ উঠতে থাকবে। এবং এটা তো স্মল স্টোরি। এই যে এই টাকাটা আমরা কি করি, ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? মূল স্টোরি তো এখনো শুরুই হয় নাই। এটা কিছুই না, জাস্ট পিস অফ পেপার, ফরগেট ইট। মূল গল্পটা কি জানেন, এইটার যখন আমরা ব্যাংকে জমা করি, তখন ব্যাংক কি করে, আমাদেরকে একটা সংখ্যা দেখায় যে তুমি 10,000 টাকা জমা রাখছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, কিংবা 20 লক্ষ। আমরা একটা সংখ্যা দেখি, 10 লাখ, 20 লাখ, 1 কোটি। এই সংখ্যাটাকে আমরা কি বলি, আমার জমানো টাকা, নাকি? যেমন ভাই, যেমন আপনি বলেন ব্যাংকে আপনার কত টাকা আছে, কিছু একটা বলেন, সত্যি হতে হবে তা না, বলেন 5,000 টাকা। 5,000। আচ্ছা ঠিক আছে, বুঝতেই পারতেছি এটা পুরাই মিথ্যা। আচ্ছা, ওনার 5 কোটি আছে, ওনার 5,000 টাকা আছে। এখন আপনি তো আগে 5 কোটি টাকা জমা রাখছেন, তারপরে এই নাম্বারটা দেখতেছেন, তাই তো? এই টাকা জমা না রাখলে তো নাম্বার দেখতেন না। সেই জন্য আমরা অনেকে বলি যে আমরা যত টাকা জমা রাখছি ঠিক ততগুলা নাম্বার এক্সিস্ট করে, এবং বিকাশে যখন আমরা টাকা ভরি, যেমন 5,000, 10,000 টাকা ভরি, তখন কিন্তু ওই নাম্বারটা দেখি। তার মানে আমরা বলতে পারি এই নাম্বারগুলো হচ্ছে আমি টাকা দিয়ে কিনছি, এমনটা কি আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আপনি যদি ব্যাংকে 5 কোটি টাকা রাখেন, এই টাকাটা ব্যাংক কই রাখে? ব্যাংকের ভল্টে তো টাকাই থাকে না। আপনার সবাই মিলে ব্যাংকে টাকা জমা রাখেন, সেই টাকাটা কি করে, মার্কেটে ছেড়ে দেয়। তাহলে কি ব্যাংকে টাকা আছে আপনার 5 কোটি? কিন্তু আপনি বলতেছেন আছে। যাই হোক, ওইটা আলাদা ইস্যু। তো মার্কেটে যখন ছেড়ে দেয়, তো ধরা যাক একজন ব্যবসায়ী ঋণ নিল, মানে ঋণ আকারেই তো মার্কেটে ছাড়ে, ব্যাংক তো আর দান খয়রাত করেন নাকি ব্যাংকের সামনে। তার মানে সম্পূর্ণ টাকাটা ঋণ আকারে মার্কেটে ছাড়ে, এবং এই ঋণ আকারে যখন মার্কেটে ছাড়ে, তখন এই যে ঋণ নেয় সে খরচ করার পরেই আপনার আমার হাতে টাকাটা আসে। ধরা যাক আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, আপনারা হয়তো চাকরি করছেন জীবনে, বা আমিও করি। তো দেখা গেল যে আমি যে ব্যবসার এমপ্লয়ি, সেই ব্যবসার মালিক এই 1 কোটি টাকা ঋণ নিল, ঋণ নিয়ে আমাদের সবার থেকে প্রোডাক্ট কিনলো, আমাদের সবার বেতন দিল, অথবা অন্যান্য সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনলো, হ্যাঁ, এবং দেখা গেল সে বাসে উঠলো, খরচ করলো, এটা কিন্তু পুরোটাই ঋণের টাকা।